আসসালামু আলাইকুম। খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগ কর্তৃক আজকে যে বাংলা অনলাইন ক্লাস, সেই বাংলা অনলাইন ক্লাসে প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আজকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে পূর্ব নির্ধারিত আমি তোমাদের বাংলা বানান বিষয়ে ক্লাস নিব। তোমাদের বাংলা অনলাইন ক্লাস যথারীতি চলছে। আমাদের খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ পরিবার এই বাংলা অনলাইন ক্লাসটিকে যথারীতি চালু রেখেছে এবং এই চালু রাখার বিষয়ে সার্বিকভাবে তত্ত্বাবধান করছেন, দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয়। তাদের সার্বিক তত্ত্বাবধানে নির্দেশনায় আমাদের আজকের যে অনলাইন ক্লাস সেটাই ধারাবাহিকতা আমি আজকে তোমাদের পড়াবো বাংলা বানান। বাংলা বানান এটা আমাদের শুধু পরীক্ষায় পাশের জন্যই জরুরি নয়, এটা সার্বিক ক্ষেত্রেই অত্যন্ত জরুরি। এটা শুধু তোমরা ক্লাসে পরীক্ষায় পাশের জন্যই যে শুধু ব্যবহার করবে সেটা নয়, এটা তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, তোমাদের যে কোনো লেখায় এই বানান তোমাদের অত্যন্ত জরুরি হয়ে দেখা দিবে। আর শুদ্ধ যদি বানান না লিখতে পারো তাহলে আমাদের তথা তোমাদের শিক্ষালাভ ব্যর্থ বলে পরিগণিত হবে। তো এই জন্য বানানটা জানা অত্যন্ত জরুরি। কারণ তোমাদের উদাহরণ হিসেবে যদি আমি বলি, মনে করো তুমি এই আমাদের খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স পরীক্ষার বা অনার্সে ভর্তি হওয়ার জন্য তুমি এসেছো। তুমি এখানে একটা দরখাস্ত বা একটা আবেদন লিখেছো অধ্যক্ষ মহোদয় বরাবর, কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে তুমি দরখাস্তের প্রথমেই ভুল করেছো, অথবা অধ্যক্ষ বানানে ভুল করেছো, অন্য যে কোনো বানানে ভুল করেছো। তখন কিন্তু তোমাকে কিন্তু আমরা চিনি না বা আমাদের কলেজ প্রশাসন চেনে না, কিন্তু তোমার ওই যে দরখাস্ত লেখা, সেই লেখাই কিন্তু পুরো তোমার একাডেমিক যে স্বীকৃতি বা একাডেমিক জ্ঞান গরিমার যে পরিচয় সেটা কিন্তু উদ্ভাসিত হয়ে উঠবে ওই তোমার দরখাস্তের উপরে। অর্থাৎ ওই দরখাস্তে যদি তুমি পূর্ণাঙ্গ ভালো মতো লেখো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে মোটামুটি তুমি ভালো স্টুডেন্ট। আর যদি ওখানে অসংখ্য ভুল করো, দরখাস্তই পুরো ভুল হিসেবে পরিণত হয় বা আমাদের কাছে মনে হয়, তখন কিন্তু মনে হবে যে তুমি যে কলেজ থেকে এসেছো সে কলেজে বা তুমি নিজেই পড়াশোনা ভালো করোনি, তুমি স্টুডেন্ট হিসেবে তুমি ভালো নয়। তার মানে তোমার লেখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুদ্ধ লেখাটা, বানান, যে কোনো বানান শুদ্ধ লেখাটা এটা তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে তোমাদের যে বিষয়টা হচ্ছে যে আমি আজকে তোমাদের শিখাবো বাংলা বানান। তো এই বাংলা বানান থেকে যে কয়টা প্রশ্ন তোমাদের আসে সে বিষয়টা আমি প্রথমে তোমাদের ব্যাখ্যা করতে চাই। বাংলা বানান থেকে প্রথমে যে প্রশ্নটা সবচেয়ে বেশিবার আসে সেটা হচ্ছে প্রমিত বাংলা বানানের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। অথবা এটাই একটু ঘুরিয়ে আসে যে অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। অথবা তোমার আসে যে কোনো এক নির্দিষ্ট কিছু শব্দ বা নির্দিষ্ট কিছু বর্ণ দিয়ে দেয়, সেই বর্ণগুলো উল্লেখ করে আসে যে এই বর্ণের বানানের নিয়মগুলো লেখো। তাহলে একই প্রশ্ন 3 ভাবে আসে। আমি এই 3টার উপরই আমি আজকে তোমাদের একটি ক্লাস নিব। অর্থাৎ এই 3টা প্রশ্নের একটা, অর্থাৎ তিনের মধ্যে, ঠিক আছে, 3-এর মধ্যে 1, অর্থাৎ তুমি 3টা মনে হবে তোমার কাছে 3টা কোশ্চেন বা 3টা প্রশ্ন, কিন্তু একটা শিখলেই তুমি 3টা উত্তর করতে পারবে। তাহলে এই নিয়মটা আমি আজকে তোমাদের শিখাবো। এরপরে আছে নত্যবিধান। নত্যবিধান কি? নত্যবিধানের নিয়মসমূহ লেখো, উদাহরণ সহ লেখো। এই প্রশ্নটাও অনেকবার আসে। পরে আরেকটা নিয়ম আসে যে সত্যবিধান কি? সত্যবিধানের নিয়মসমূহ আলোচনা করো। তো এখন এই 3টা প্রশ্ন নিয়ে আমি আজকে তোমাদের এই 3টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো
যে এই বানান তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, আমি যে 3টা প্রশ্ন আজকে আমি তোমাদের পড়াবো, এই 3টা প্রশ্নই তোমাদের ঘুরে ফিরে পাবলিক পরীক্ষায় তথা তোমাদের যে এসএসসি মূল যে পরীক্ষা, সেই পরীক্ষা, তারপর আমাদের যে একাডেমিক কলেজ থেকে যে পরীক্ষা হয়, সেসব পরীক্ষায়ও এই 3টা প্রশ্নের মধ্যে থেকেই সাধারণত প্রশ্ন হয়। তো এই জন্য এই 3টা প্রশ্ন যদি তোমরা আজকে মনোযোগ দিয়ে ক্লাস করো, তাহলে আমার মনে হয় এই বাংলা বানান সংক্রান্ত তোমাদের যে জটিলতা, তোমাদের যে বলা যায় দুর্বোধ্যতা, সেটা অবশ্যই কেটে যাবে। তোমাদের যে ভয় বানান নিয়ে, সেটা অবশ্যই কেটে যাবে। তো এই জন্য আমি চাইবো যে তোমরা আমার যে 40 মিনিটের ক্লাস, এই ক্লাস সময় তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে, এবং শুধু শুনবেই নয়, শোনার পরে তোমার সুবিধা মতো সময়ে তুমি এই ক্লাসটা আবার শুনে তুমি নোটস তৈরি করে ফেলবে। শুধু ক্লাস শুনলে বাট কিছুই মনে রাখলে না, বা এটা তুমি মুখস্থই করলে না, তাহলে কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসকে আমাদের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় যে অনলাইন ক্লাস চলছে, সেই ক্লাসের যে ফলপ্রসূ যে বিষয়টা, সেটা কিন্তু আমরা আয়ত্ত করতে পারবো না। আমাদের এই অনলাইন বাংলাদেশ সরকার কর্তৃক যে অনলাইন ক্লাস চালু আছে, এটার উদ্দেশ্য কিন্তু তোমাদের যে স্থবির হওয়া যে পড়াশোনা, তোমাদের বলা যায় থেমে থাকা যে পড়াশোনা, সেটাকে গতিশীল করা। আর সেই গতিশীল করার ক্ষেত্রেই আমাদের খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ পরিবার অনলাইন ক্লাসের আয়োজন করছে সেই প্রথম থেকে। এটা তোমরা শুনলে অবাক হবে এবং আশ্চর্য হবে। সেটা হচ্ছে, আমরা কিন্তু এই খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের যে অনলাইন ক্লাস, এটা কিন্তু আশেপাশে যতগুলো কলেজ আছে তার থেকে কিন্তু সবচেয়ে আগে অনলাইন ক্লাসের চালু হয়েছে আমাদের। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং আমাদের গভর্নিং বডির সদস্যবৃন্দ। তো এক্ষেত্রে যেহেতু আগে আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে, কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস চালু করেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় পুরো অনলাইন ক্লাসে চালু করেছে কিছুদিন আগে। আর আশেপাশে যতগুলো কলেজ আছে, পাশে আবু জর গিফারি কলেজ আছে, হাবিবুল্লাহ কলেজ আছে, সিদ্ধেশ্বরী কলেজ আছে, এসব কলেজেও কিন্তু আমাদের অনেক পরে কিছুদিন আগে চালু করেছে অনলাইন ক্লাসের, অর্থাৎ ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল পদক্ষেপে আমাদের কলেজ কিন্তু অনেক এগিয়ে। এটা অত্যন্ত আমাদের জন্য আনন্দের বিষয়। তো যাই হোক, আমরা এখন এই বাংলা বানান বিষয়ে আমি কথা বলবো। প্রথমেই আমি তোমাদের বলবো প্রমিত বানান বা অতৎসম শব্দের বানানের নিয়ম। এখন তোমাদের জানার অবশ্যই কৌতূহল আছে যে প্রমিত বানান কি। প্রমিত শব্দের অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড। প্রমিত হচ্ছে সেই ভাষা বা প্রমিত হচ্ছে সেই বানান, যে বানানটা সর্বজন গ্রাহ্য, সবার কাছে যেটার একটা গ্রহণযোগ্যতা আছে, সেই বানানটাই হচ্ছে প্রমিত বানান। অর্থাৎ বাংলা একাডেমি কর্তৃক এই দেশের বাংলাদেশের যে বানান বিষয়ে যারা বিশেষজ্ঞ বাংলা ভাষার, তারা বসে যে বানানটা সবার জন্য বিভিন্ন, তোমরা যে বই পড়ো, পাঠ্যপুস্তক পড়ো, সেই পাঠ্যপুস্তকও এই বাংলা প্রমিত বানানের নিয়ম মানতে বাধ্য। যে কোনো রকম বই, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো বই এই প্রমিত বাংলা বানান মানতে বাধ্য। তো এই প্রমিত বাংলা বানান বাংলা একাডেমি এটা প্রতি বছরই এটা সংযোজন বিয়োজন করে থাকেন। যে কোন একটা বই প্রমিত বাংলা বানানের মাত্র 20 টাকা দাম নেয়। তোমরা যারা ঢাকা ভার্সিটিতে বা বাংলা একাডেমি এলাকায় যাও, তোমরা অবশ্যই বাংলা একাডেমিতে গিয়ে একেবারে লাল রঙের চিকন একটা বই প্রমিত বাংলা বানানের নিয়ম, সেই বইটা তোমরা দেখবে। তোমরা বানান বিষয়ে আপডেট থাকবে। মনে রাখবে, সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তুমি কিন্তু একজন শিক্ষিত মানুষ। অতএব একজন শিক্ষিত মানুষ হিসেবে তোমার উচিত তোমার এই শিক্ষার ভারটা বহন করা। অর্থাৎ তুমি কোনো কিছু লিখতে গেলা, তুমি সেটা দেখা যাচ্ছে ভুল লিখলে, কোনো কিছু উচ্চারণ করতে গেলে তুমি সেটা উচ্চারণ ভুল করলে, এতে কিন্তু তুমি যে শিক্ষিত সেই মানদণ্ডে কিন্তু আঘাত লাগছে। অতএব তুমি শিক্ষিত, তোমাকে হতে হবে কি আরো বেশি প্রশীলিত, তোমাকে আরো বেশি গতিশীল, আরো বেশি আধুনিক হতে হবে এবং আপডেটেড হতে হবে, হালনাগাদ হতে হবে। অর্থাৎ যে বানান 5 বছর বা 10 বছর আগে ছিল, সেটা এখন হয়তো নেই। তাহলে তোমাকে কি করতে, বর্তমান প্রমিত বাংলা বানানের যে নিয়ম আছে সে বিষয়ে তোমাদের আপডেট থাকতে হবে। এটা শুধু আমাদের বাংলা বিভাগ কর্তৃক বা বাংলা বিভাগের যারা তারা নয়, বা তোমরা যারা বাংলা পড়ছো এরা নয়, এরা আমি মনে করি এই প্রমিত বাংলা বানান বিষয়ে বা বানান বিষয়ে
একেবারে সবাই শিক্ষিত সব মানুষের শেখা উচিত। এটা শুধু বাংলার সাথে সংশ্লিষ্ট কেউ নয়, যে ম্যানেজমেন্টে পড়ে, যে অ্যাকাউন্টিংয়ে পড়ে, যে ফিনান্সে পড়ে তারও শেখা উচিত, যে তোমার প্রাণীবিদ্যায় পড়ে বা রাষ্ট্রবিজ্ঞানে পড়ে তারও পড়া উচিত। আমি বলছি যে এটা শিক্ষিত মানুষের জন্য একেবারেই জরুরি বাংলা বানান জানা, সঠিক উচ্চারণ করা এবং বাংলা বানান সব জায়গায় প্রয়োগ করা। তা আমরা সেই প্রমিত বানান, আমি বলেছি স্ট্যান্ডার্ড, যে এইটা প্রতি বছর বাংলা একাডেমি থেকে যে বানানটার যে নিয়মগুলো প্রবর্তন করেন, যে নিয়মটা সবার কাছে গ্রহণযোগ্য এবং সর্বজন স্বীকৃত এবং সর্বজন মান্য, সেই বানান রীতি বা নিয়মই হচ্ছে প্রমিত বাংলা বানান। তো এখন এই প্রমিত বাংলা বানানের যে সকল নিয়ম আছে আমি সেগুলো আলোচনা করব। তোমরা যদি এখন আমি যে নিয়মগুলো আলোচনা করব এই নিয়মগুলো যদি তোমরা জানো এবং নোটস করে রাখো, আমি নিশ্চিত যে তোমাদের 3টা কোশ্চেনের জবাব তোমরা করতে পারবে। কি কি কোশ্চেন দেখো, একটা প্রশ্ন আমি পড়াবো বাট 3টার উত্তর করতে পারবে। কি কি তোমার যদি আসে যে প্রমিত বাংলা বানানের যে কোনো 5টি নিয়ম লেখো, তুমি সেটা উত্তর করতে পারবে। অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম লেখো, তুমি সেটা উত্তর করতে পারবে। যদি বলে যে তোমার ক্ষীয় খ বা রস্বইকার, তারপর তোমার হচ্ছে বললো যে ইকার বানান স, এগুলোর বানানের এই নির্দিষ্ট কিছু বর্ণ, এই বর্ণগুলোর বানানের নিয়ম সমূহ লেখো। তার মানে 3টা কোশ্চেন কিন্তু তুমি এই একটা কোশ্চেন এর উত্তর শিখলে 3টা প্রশ্নের জবাব কিন্তু তুমি দিতে পারবে। আমরা সেই প্রমিত বানানের প্রথম নিয়মটা আমাদের দেখো, যে প্রথম নিয়মটা হচ্ছে সকল অতৎসম শব্দ, অ মানে কি, অ মানে হচ্ছে না, অতৎসম শব্দের নিয়ম, সকল অতৎসম শব্দে রস্বইকার বসবে। রস্বইকার, এই রস্বই সরেয়া এগুলো কিন্তু ভুল। তোমরা যে ছোটবেলা থেকে শিখে আসছো সরেয়া স্বর স্বর অ, স্বর আ, রস্ব ই, রস্ব মানে হচ্ছে ছোট ই, দীর্ঘ ই, এগুলো তোমরা কিন্তু বলার সময় লেখার সময় প্র্যাকটিস করবে। স্বরে আনা, স্বর মানে কণ্ঠ, স্বর অ, স্বর আ, রস্ব মানে হচ্ছে ছোট, রস্ব ই, দীর্ঘ ই, এগুলো হচ্ছে তোমার বিষয়। তো বলেছে সকল অতৎসম শব্দ, তৎসম শব্দ কোনটে, তৎ যোগ সম, তৎসম, তৎ মানে কার, তার মানে কার, দ্বার হচ্ছে সংস্কৃত, অর্থাৎ সংস্কৃতের সমান যে শব্দ বা সংস্কৃতের মতো যে শব্দ, হুবহু সংস্কৃতের মতো, সেটাই হচ্ছে তৎসম শব্দ। তো বলেছে সকল অতৎসম, অ মানে হচ্ছে না, মনে রাখবা, মানুষ অমানুষ, মানুষ মানে মানুষ, অমানুষ মানে মানুষ জানা। তো এই অ, ঠিক আছে, এই অ হচ্ছে এখানে নেগেটিভ বা না বোধক অর্থে। তাহলে সকল অতৎসম মানে তৎসম শব্দ নয় এমন শব্দে, সকল অতৎসম শব্দে রস্বইকার বসবে। যত অতৎসম শব্দ আছে তার মানে তৎসম শব্দ ছাড়া সকল বানানের ক্ষেত্রেই কি হবে, রস্বইকার বসবে। রস্বইকার কি, এখন তোমাকে বললাম আমি চীনা, তাহলে চীনা শব্দটা কি, চীন দেশের, তার মানে এটা কি বিদেশি ভাষার শব্দ, তাহলে বিদেশি ভাষার শব্দ যেহেতু, তার মানে কি তৎসম তো নয়, তাহলে তৎসম চীনা মানে কিন্তু আগে লিখতো কি চয় দীর্ঘি নয় একেবারে না, চীনা, এখন লেখে চয় রস্যি নয় একেবারে না, তার মানে কি এটা অতৎসম শব্দ, এ কারণে এটা রস্বইকার বসেছে। এখন তোমাদের বলা হলো দেখা যাচ্ছে ইংরেজি, তাহলে ইংরেজি বানান আগে আমরা কি লিখতাম, আমরা আগে ইংরেজি বানান লিখতাম দীর্ঘ ইকার দিয়ে, ঠিক আছে, কিন্তু এখন সেটা কিন্তু আমরা কি করি, আমরা লিখি ইংরেজি বানান রস্বইকার। তারপর একাডেমি বানানো আমরা আগে লিখতাম কি দীর্ঘিকার, কিন্তু এখন লিখি আমরা রস্বইকার। গাজী টায়ার, এখনো দেখবা গাজী বানানে দীর্ঘিকার লেখে, কিন্তু গাজী কি, গাজী একটা কি, এটা আরবি শব্দ, ফার্সি শব্দ, সরি আরবি না ফার্সি শব্দ, এই গাজী শব্দটা কিন্তু রস্বইকার দিয়ে হবে এখন। তারপর তোমার হাতি বানান আগে দীর্ঘইকার দিতাম, বাড়ি বানান দীর্ঘইকার দিতাম, তাহলে এই বাড়ি বানানো কিন্তু এখন রস্বইকার দিতে হবে, এটা মনে রাখবে তোমরা। তাহলে প্রথম নিয়মটা আমরা শেষ করলাম। প্রথম নিয়মটা হচ্ছে সকল অতৎসম শব্দে রস্বইকার বসবে, সকল অতৎসম শব্দে রস্বইকার বসবে, নিয়মটা গেল। 2 নম্বর নিয়মটা হচ্ছে সকল অতৎসম শব্দে রস্যকার বসবে। রস্যকার কোনটা, যেমন মনে করো অনু, তাহলে কি অনু, রস্যকার। তাহলে দেখো বলেছে সকল অতৎসম শব্দ সর্বদা কি হবে, রস্যকার বসবে। যেমন
হবে দেখো নিচু, নয়ের শি চয়ের সু নিচু, চুন, চয়ের সু ন চুন, এগুলো সব কি অতৎসম শব্দ। মূলা, ময়ের সু লায় কেরালা মূলা, এটা কি অতৎসম শব্দ। বাট কিন্তু যদি আমরা বলি মূল, ময় দুর্ঘু লমূল, ওখানে দুর্ঘু কেন হলো? কারণ এই মূল শব্দটা হচ্ছে আবার তৎসম শব্দ, এই কারণে ওটা দীর্ঘিকারী হবে। কিন্তু অতৎসম যদি হতো তাহলে কিন্তু কি হতো? রস্যকার হতো। 3 নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে তৎসম শব্দে ক্ষীয় খ, অর্থাৎ ক্ষীয় যেটা বলি পরীক্ষার খ। হ্যাঁ, তাহলে বলছে সকল তৎসম শব্দে ক্ষীয় খ তার যে চিহ্ন, ক্ষীয় খর যে চিহ্ন স্মারক সেটা বজায় থাকবে। কিন্তু যদি সেটা অতৎসম শব্দ হয় তাহলে কিন্তু খ হবে। যেমন তৎসম শব্দে আমরা বলি ক্ষুধা, ক্ষুধা মানে কি? কোনো খিদে, আমাদের যে আমরা বলি খিদে লাগছে, তাহলে ক্ষুধা বানানে ক্ষীয়ই থাকবে, ক্ষুধা বানানে ক্ষীয় থাকবে। আমি আবার বলছি ক্ষুধা বানানে ক্ষীয়ই থাকবে। কিন্তু এই যে ক্ষীয়টা দেখো, ক্ষীয় ক্ষুধা বানানে কিন্তু এই ক্ষীয়টাই থাকবে। কেন? কারণ ক্ষুধা বানানটা হচ্ছে কি খ, এটা তৎসম শব্দ ক্ষুধা। কিন্তু আমরা যদি বলি খিদে, খিদে বানানে কিন্তু এই খ আর থাকবে না, কারণ খিদে হচ্ছে কি তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ মানে তৎ মানে তার, ভব মানে উৎপন্ন, সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে গেছে। অতএব এই খিদে হচ্ছে আমাদের অতৎসম শব্দ, এই কারণে এটা কে, এই খিদেটা হচ্ছে তোমার খ হবে, ক খ, তাহলে খ হবে। আর যদি ক্ষুধা বলি তাহলে ক্ষীয় হবে। যদি বলি ক্ষুদ্র, ক্ষুদ্র বানানে ক্ষীয় থাকবে, ক্ষয় রস্যু অর্থাৎ ক্ষীয় খ রস্যু দয় র ফলা ক্ষুদ্র। কিন্তু যদি বলি ক্ষুদে, ক্ষুদে গানরাজ, ক্ষুদে শব্দ কিন্তু আবার তদ্ভব, অতএব ক্ষুদেটা হবে খ। মনে রাখবে এগুলো। এরপর আছে আরেকটা, মনে করো ক্ষেত্র, কোন ক্ষেত্রে কোনটা করবা, তাহলে ক্ষেত্র, ক্ষেত্র বানানে ক্ষীয়, কারণ ক্ষেত্র শব্দটা হচ্ছে তৎসম শব্দ, ক্ষেত্র শব্দটা হচ্ছে তৎসম শব্দ। কিন্তু আমি যদি বলি ক্ষেত, সে ক্ষেতে কাজ করে, ওখানে কিন্তু তুমি বলতে পারবে না ক্ষেত্রে কাজ করে, সে ক্ষেতে কাজ করে, ক্ষেত হচ্ছে তদ্ভব শব্দ, তাহলে ক্ষেত বানানে খ হবে, ক্ষেত্র বানানে ক্ষীয় হবে। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে সকল তৎসম শব্দের ক্ষেত্রে ক্ষীয় তার যে চিহ্ন, সেই ক্ষীয় চিহ্ন বজায় থাকবে। কিন্তু যদি তদ্ভব শব্দ হয় তাহলে ক্ষীয় পরিবর্তিত হয়ে খ হয়ে যাবে। 3 নম্বর নিয়ম গেল। এরপরে 4 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে SION, SSION, TION, এক্সামিনেশন, হ্যাঁ, তারপর তোমার এক্সকারশন, এই যে শন 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 স, এগুলো সব ক্ষেত্রে এই SH, SION, SSION, TION এগুলোর ক্ষেত্রে সবসময় তালব্য স বসবে। এই বর্ণগুলো থেকে আমরা যখন বাংলায় কোনো কিছু লিখবো ওই ক্ষেত্রে তালব্য স থাকবে। যেমন উদাহরণ হিসেবে দেখো, আমি বললাম স্টেশন, STA, ঠিক আছে, স্টে, তারপর কি শন, TION, স্টেশন। আবার বললাম টেলিভিশন, লাস্টে কি SION, তাহলে কি হবে টেলিভিশন, স তালব্য স হবে। সেশন, SSION, তাহলে কি এখানে সব ক্ষেত্রেই তালব্য স হবে। এরপরে তাহলে 1 নম্বর নিয়ম গেল, 2 নম্বর গেল, 3 নম্বর গেল, 4 নম্বর গেল। এবার হবে যে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দ্বিত্ব মানে কি? দ্বিত্ব শব্দের অর্থ হচ্ছে 2 বার, অর্থাৎ রেফের পর 2 বার হবে না। যেমন আগে আমরা লিখতাম কম্ম, আমরা লিখতাম ক ময় ম, তারপর আবার রেফ, অর্থাৎ রেফের নিচে ম ম, কম্ম, ধম্ম, কার্যালয়। কিন্তু এই বানানগুলো এখন কিন্তু আছে কি, এটা 92 সালে বাংলা একাডেমি কর্তৃক যে নিয়ম প্রথম করা হয় তখনই এগুলোকে বাদ দেওয়া হয়। এখন লেখে কর্ম, অর্থাৎ রেফ আছে, রেফের পর ডাবল বা 2 বার ম না দিয়ে 1 বার হবে।
এখন লেখে কর্ম, ধর্ম, কার্যালয়, আগে লিখতো কার্যালয়, অর্থাৎ রেফও থাকতো আবার জ ফালাও থাকতো। হ্যাঁ, এই নিয়মগুলো তোমাদের মানতে হবে। এই কারণে তোমরা যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো উপন্যাস পড়ো বা প্রবন্ধ পড়ো, বা নজরুল ইসলামের কোনো প্রবন্ধ বা উপন্যাস পড়ো, বা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো উপন্যাস বা প্রবন্ধ পড়ো, তখন দেখবে এই কম্ম, ধম্ম, কার্যালয় ওভাবে করে লেখা, কজ্জ, ঠিক আছে, এগুলো কিন্তু লেখা। এরপরে তাহলে আমাদের এটা গেল। 6 নম্বর নিয়মটা হচ্ছে সমাসবদ্ধ যে পদ, সমাসের মাধ্যমে নিষ্পন্ন যে পদগুলো, সেইগুলো সবসময় একসাথে লিখতে হবে। সমাসবদ্ধ শব্দ সবসময় একসাথে লিখতে হবে। নিয়মগুলো কি দেখো, বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু আমরা এটা কি সমাসের মাধ্যমে নিষ্পত্তি করেছি, বিষাদ সিন্ধু বানিয়েছি, অতএব এই বিষাদ সিন্ধু একসাথে লিখতে হবে। অনেকে করে কি বিষাদ একসাথে লেখে, সিন্ধু আরেক সাথে লেখে। এই বিষাদ সিন্ধু আলাদা করে লিখলেই তোমার বানান ভুল হয়ে যাবে। তাহলে এটা সমাসের মাধ্যমে যেহেতু হয়েছে, অতএব তোমার লেখা এই বিষাদ সিন্ধু কি হবে, একসাথে লেখা হবে। এরপরে আছে প্রতিদিন। প্রতিদিন এটা কি সমাসের মাধ্যমে, ঠিক আছে, দিন দিন, প্রতিদিন, তার মানে কি সমাসের মাধ্যমে, এগুলো কি তোমার একসাথে লিখতে হবে। প্রতিদিন একসাথে লিখবে। বজ্রের ন্যায় কঠোর, বজ্র কঠোর সমাসের মাধ্যমে আমরা করেছি, অতএব এই বজ্র কঠোর একসাথে লিখতে হবে, ঠিক আছে। এই তার মানে নিয়মটা হচ্ছে কি, সমাসবদ্ধ যে শব্দগুলো থাকবে, সেই সমাসবদ্ধ যে শব্দ বা পদ, সেগুলো একসাথে লিখতে হবে। এরপরে নিয়মটা হচ্ছে বিস্ময়সূচক অব্যয় ছাড়া। বিস্ময়সূচক অব্যয় কোনগুলো, ও যে আছে না, যে উফ, সিহ, বাহ, এগুলোকে বিস্ময়ে প্রকাশ করে। এই বিস্ময়বোধক অব্যয় ছাড়া অন্য সব শব্দের শেষে, অন্য যে কোনো শব্দের শেষে বিসর্গ বসানো যাবে না। অর্থাৎ বিস্ময়সূচক শব্দের ক্ষেত্রেই তুমি ওই শব্দের পরে বিসর্গ দিতে পারবে। তাছাড়া ওই বিস্ময়সূচক শব্দ ছাড়া অন্য কোথাও শব্দের শেষে বিসর্গ দিতে পারবে না। আগে লিখতো প্রধানত, তর পর কি বিসর্গ লিখতো, মূলত, ঠিক আছে, মূলত, এগুলো লিখে বিসর্গ লিখতো। এখন কিন্তু এটা কিন্তু লেখা যাবে না। এখন মূলত, মূলতই, বিসর্গ দিলে ভুল হয়ে যাবে, বিসর্গ দেওয়া যাবে না। মূলত ময়দুর্গু ল তর পর বিসর্গ, এটা হবে না, ঠিক আছে। অর্থাৎ কোনো শব্দের শেষে তুমি বিসর্গ বসাতে পারবে না। গেল। এরপরে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, সেটা হচ্ছে না সূচক অব্যয়। অর্থাৎ আমি ভাত খাই না, তাহলে না কি না সূচক অব্যয় বলেছে। না সূচক অব্যয় যদি বাক্যে প্রযুক্ত হয়, তাহলে ওই না সূচক নাটা আলাদা করে বসাতে হবে। ক্রিয়ার সাথে নাটা আলাদা করে বসাতে হবে। আমি কাজটা করি না, করি, আর না, না আলাদা। আমি ভাত খাই না, তাহলে ভাত খাই না, বা আমি নাচি না, বা আমি কাজটা করি না, না থাকলে আলাদা। আর যদি নিসূচক অব্যয় থাকে, তাহলে আবার একসাথে লিখতে হবে। সে ভাত খায়নি, একসাথে লিখতে হবে। খায়নি, একসাথে লিখতে হবে। বাট যদি বলি সে ভাত খায় না, পরোটা খায় বা রুটি খায়, ঠিক আছে, সে ভাত খায় না, খায়, খায় না আলাদা। আর যদি বলি খায়নি, খায়নি একসাথে। খায়নি হলে একসাথে, খায় না হলে আলাদা, মাঝখানে ফাঁকা, মাঝখানে ফাঁকা। তাহলে বলছে না সূচক অব্যয় ক্রিয়ার সাথে আলাদা বসাতে হবে, কিন্তু নিঃসূচক অব্যয় ক্রিয়ার সাথে একসাথে লিখতে হবে। নিয়মটা মনে রাখবে, তোমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে। এরপরে আছে একেবারে সহজ একটা নিয়ম, আলি প্রত্যয় যোগে গঠিত শব্দের বানানে সবসময় রস্যিকার বসবে। সোনা যোগ আলি, সোনালি, রূপা যোগ আলি, রূপালি। এই আলি, আলি, রূপালি, লাস্টে যে লি, এই লিটা সব ক্ষেত্রে রস্যিকার হবে। আলি প্রত্যয় যোগে নিয়মটা হচ্ছে আলি প্রত্যয় যোগে গঠিত শব্দের বানানে রস্যিকার বসবে। এরপরে আরেকটা সহজ নিয়ম, সেটা হচ্ছে বিশেষণ পদ আলাদাভাবে লিখতে হবে। সুন্দর কথা, তাহলে কথা একটা পদ, সুন্দর একটা বিশেষণ পদ। বিশেষ সুন্দর কথা আলাদা করে লিখতে হবে। সুন্দর একটা পদ আর কথা আর একটা পদ। তারপর বললাম যে ভালো মাছ,
বা টাটকা মাছ। টাটকা মাছ, টাটকা একটা বিশেষণ পদ, ঠিক আছে, এটা ওই তোমার মাছের সাথে আলাদা বসাতে হবে। ভালো ভালো বা ভালো আম, তাহলে ভালো আম আলাদা করে লিখবে, বিশেষণ পদ সবসময় অন্য পদ থেকে আলাদা লিখতে হবে। গেল। এরপরে একেবারে সর্বশেষ একটা নিয়ম, এই নিয়মটা তোমাদের একেবারেই সব ক্ষেত্রে কাজে লাগে। এই নিয়মটা সব বইয়ে পাবে না, এটা ক্লাস 8-এর বইয়ের বাংলা বানানের ওইখানে গিয়ে তোমরা পাবে। সেটা নিয়মটা হচ্ছে যে কোনো শব্দকে যদি তুমি সংক্ষিপ্ত করতে চাও, যেমন মোহাম্মদ, মোহাম্মদ শব্দকে আমরা সংক্ষেপে লিখি মৌকারে মো দিয়ে, আগে লিখতাম বিসর্গ, ভুলেও এখন বিসর্গ ব্যবহার করবে না। আমি এই যে এখানে লিখেছি দেখো, তারিখ 30/8/2020, খ্রি লিখে একটা ফুল স্টপ দিয়েছি, ফুল স্টপ দিয়েছি। অর্থাৎ নিয়মটা হচ্ছে কোন শব্দকে তুমি যদি সংক্ষিপ্ত করতে চাও তাহলে ওই শব্দের প্রথম বর্ণ বা বর্ণ সমষ্টির পর তুমি ফুল স্টপ বসাবে। খ্রিস্টাব্দ, খ্রি লিখে তুমি ফুল স্টপ, অথবা খ্রিস্টাব্দ পুরোটা লিখবে। খ্রি লিখে যদি তুমি বিসর্গ দাও বা ক্লং দাও, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। এখন আমরা লেখো তোমরা 1 নং প্রশ্নের উত্তর। 1 নং, এই নং টং লেখা যাবে না, নং নং বলে কোনো শব্দ নেই। নম্বর, 1 নম্বর প্রশ্নের উত্তর। এখন তোমার দ্রুত লিখতে হবে, তুমি এখানে নম্বর লিখবে না, তুমি তাহলে এখানে ন লিখে ফুল স্টপ দিবে, প্র লিখে ফুল স্টপ দিবে, উত্তরে উ লিখে ফুল স্টপ দিবে। নিয়মটা কি? তুমি পূর্ণাঙ্গ কোন শব্দের প্রথমে, আমি দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, মনে করে লিখবে 1 নং, এই যে ফুল স্টপ, প্র উ ফুল স্টপ। তোমার কিন্তু এটা একেবারেই শুদ্ধ। কিন্তু তুমি যদি লিখতা 1 নং, নং যদি লিখতা 1 নং, এখনো আমরা তোমরা অনেক ক্ষেত্রেই নং নং কথাটা শব্দটা ইউজ করো, নং বলে কোনো শব্দ নাই। খ্রিস্টাব্দ বানানে এখানে গিয়ে বিসর্গ দাও, মোহাম্মদ বানানে গিয়ে তোমরা কি করো? বিসর্গ দাও। কি করো তোমরা দেখো, আমি দেখাই দিচ্ছি। তোমরা লেখো মৌকারে মো দিয়ে বড় 2টা ফোঁটা, অর্থাৎ বিসর্গ। বিসর্গ দেয়া যাবে না, বিসর্গর উচ্চারণ হচ্ছে হর মতো, মুখ, মুখ বলে তো কোনো শব্দ নাই। তুমি কি করেছো? তুমি মোহাম্মদ শব্দটাকে সংক্ষিপ্ত করেছো, তাহলে তোমার নিয়মটা হচ্ছে মোহাম্মদ, পুরো নিয়মটা, পুরো শব্দটাকে তুমি সংক্ষিপ্ত লিখতে চাচ্ছ। নিয়মটা হচ্ছে মৌকারে মো দিয়ে একটা ফুল স্টপ বা ডট দিবে। তোমরা ইংরেজিতে কি করো? ইংরেজিতে কোনো শব্দকে সংক্ষিপ্ত করতে গেলে তখন কি করো? NO দিয়ে কি ডট দাও, MD লিখে নিচে ডট দাও। আসলে আমরা জ্যোতিচিহ্নে যত নিয়ম আমরা ব্যবহার করি, 13-14টা নিয়ম আছে। এই 13-14টার 14টা যদি হয়, তার 13টা বা 12টাই হচ্ছে বিদেশি, বিদেশি ভাষা থেকে এনেছি। তোমরা যে ক্লোন ব্যবহার করো এটাও বিদেশি, তোমরা যে ডট ব্যবহার করো বা যে আমি শিখালাম আজকে এটাও বিদেশি, তোমরা যে ক্লোন ব্যবহার করো, কমা ব্যবহার করো, ঊর্ধ্ব কমা ব্যবহার করো, এগুলো সব বিদেশি। আমাদের শুধু কি জানো, আমাদের কম, আমাদের শুধু 1 দাড়ি 2 দাড়ি আর হচ্ছে চন্দ্রবিন্দু, এগুলো হচ্ছে আমাদের 1 দাড়ি 2 দাড়ি। আর তাছাড়া যত কিছু আমরা ব্যবহার করি সবই হচ্ছে বিদেশি, বিদেশ থেকে আমরা নিয়েছি। তাহলে বিদেশ থেকে এত কিছু নিলাম, তাহলে এমডি বানানে MD লিখে ফুল স্টপ দিব, তাহলে মোহাম্মদ বানানে আমরা মো লিখে বিসর্গ দিব কেন? এটা আমাদের এই পূর্বপুরুষরা ভুল করে আসছে, আমরা এখন আর ভুল করব না। নিয়মটা জানবে, নিয়ম জানলে নিজের কনফিডেন্স বা নিজের আত্মবিশ্বাস বাড়বে। সেটা কি? নিয়মটা হচ্ছে কোনো শব্দকে সংক্ষিপ্ত করতে হলে সেই শব্দের প্রথম বর্ণ বা বর্ণ সমষ্টির পর ফুল স্টপ দিতে হবে। তোমরা এই যে লেখো বিশেষ দ্রষ্টব্য, বি লিখে একটা বিসর্গ দাও, দ্র লিখে একটা বিসর্গ দাও, এটাও কিন্তু ভুল, এটাও কিন্তু ভুল। তোমরা লিখবে কি? বি লিখে একটা ডট, দ্র লিখে একটা ডট, ফুল স্টপ। এটা মনে রাখবে। এটা অনেক দেখা যাচ্ছে অনেকেরই না, অনেক শিক্ষিত মানুষেরও না জানা থাকতে পারে, ভুল করতে পারে। মনে রাখবে তুমি ভুল করবে না, শুদ্ধটা লিখবে। শুদ্ধটা লিখলে যে শিক্ষক কাটবেন বা যিনি কাটবেন তিনি কিন্তু না জেনে কাটতে পারবেন না।
আমি লিখলাম বিদ লিখে ফুল স্টপ, দ্রো লিখে ফুল স্টপ, সেই শিক্ষকের না জানা থাকতে পারে, তিনি কিন্তু ওটা কাটতে পারবেন না। তার কাটতে হলে কলম ওখানে গিয়ে থেমে যাবে। আমি কাটবো, এই ছাত্র লিখেছে বা এ লিখেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, সে হয়তো ইন্টারনেটে সার্চ দিবে বা অন্য কিছু করবে, বা অন্য কোনো বিশেষজ্ঞ শিক্ষকের পরামর্শ নেবে। অতএব শুদ্ধটা জানবে, শুদ্ধটা লিখবে। তাহলে প্রমিত বানান থেকে যেটা, সেটা কিন্তু আমি তোমাদের প্রমিত বাংলা বানানের যে কোনো 5টি নিয়ম আসলে এখান থেকে আমি যে প্রায় তোমাদের 11টা নিয়ম শিখালাম, যে কোনো 5টা তোমার সহজ যে 5টা লাগে তুমি লিখে দিবে। তাহলে একটা প্রশ্নের জবাব পারলে, যদি বলে অতৎসম শব্দের বানানের নিয়ম লেখো, তুমি এখান থেকে যে কোনো 5টা শব্দের বানান তুমি লিখে দিলেই উত্তর হয়ে যাবে। যদি বলে যে স্পেসিফিক করে দেয়, নির্দিষ্ট কিছু বর্ণ দিয়ে যে এই বর্ণগুলোর বানানের নিয়ম লেখো, যেমন গত বছর 2018 সালে আসছিল রস্যিকার, রশ্মি, রস্যৌ, তারপর তোমার ক্ষিয়, তারপরে SSION অর্থাৎ স এর ব্যবহার আসছিল, স, ক্ষিয়, রস্যই, রস্যৌ, আরেকটা আসছিল ইকার ব্যবহারের নিয়ম। এই 5টাকে একেবারে নির্দিষ্ট করে দিয়েছিল, এই 5টা বর্ণের নিয়মসমূহ, বানানের নিয়মসমূহ লেখো। তার মানে সেটাও কিন্তু তোমরা এখান থেকে আমি যেগুলো শেখালাম সেখান থেকে উত্তর করতে পারবে একেবারে। তাহলে এই 3টা কোশ্চেনের জবাব একটা পড়লে তোমরা পাবে, একের মধ্যে 3 অর্থাৎ একটা শিখলে 3টা পারবে, মনে রাখবে। এরপরে আজকে আমি শিখাবো তোমাদের নত্ব বিধান। এখন নত্ব মানে কি? দেখো আমি মূর্ধন্য ন দিয়ে লিখেছি। এখন তোমরা অনেকেই মূর্ধন্য দন্ত ন জানো না। দন্ত ন হচ্ছে উপরে পূর্ণ মাত্রা থাকবে, উপরে পূর্ণ মাত্রা থাকবে দন্ত ন। আর মূর্ধন্য হচ্ছে মূর্ধা থেকে উচ্চারিত হয় এবং এটা অর্ধমাত্রার, উপরে গিয়ে লাস্টে এখানে একটা চিহ্ন থাকে। এটা যদি এরকম করে দাও তাহলে কিন্তু দন্ত ন হয়ে যাবে, দন্ত থেকে। একটা হচ্ছে দাঁত থেকে উচ্চারিত হয় ন, আর এটা উচ্চারিত হয় মূর্ধা থেকে, এই কারণে এটা মূর্ধন্য। মূর্ধা মানে দাঁত আর জিহ্বার মাঝামাঝি জায়গা, মূর্ধা, সে মূর্ধা থেকে উচ্চারিত হয় ন। যাই হোক, এই এখনই নত্ব বিধান আমি আজকে শিখাবো। নত্ব বিধান অর্থাৎ মূর্ধন্য ন এর ব্যবহার। নিয়মটা হচ্ছে তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ন, মূর্ধন্য না, মূর্ধন্য ন কোন কোন ক্ষেত্রে বসবে সেই যে নিয়ম, সেগুলোকে বলা হবে নত্ব বিধান। মনে রাখবে, তৎসম শব্দে মূর্ধন্য ন কিন্তু কখনো অতৎসম শব্দে বসবে না। মূর্ধন্য ন তৎসম শব্দে মূর্ধন্য ন কোন কোন ক্ষেত্রে বসবে বা কোথায় বসবে যে নিয়মে আছে, সেই নিয়মটাই হচ্ছে নত্ব বিধান। এখন এই নত্ব বিধান কি বলে দেখো। এগুলো বেশিরভাগই তুমি জানো বা তোমরা জানো, এখন আবার আমি তোমাদের জানাচ্ছি। ট বর্গীয় ধ্বনির আগে, হয়তো তোমরা জানো কিন্তু লিখতে পারো না, হয়তো তোমরা জানো মনে থাকে না, এই আর কি সমস্যা। তো যাই হোক, দেখো ট বর্গীয় ধ্বনির আগে যুক্ত ব্যঞ্জনে ন হবে। ট বর্গীয় ধ্বনি কোনগুলো? ট, ঠ, ড, ঢ। ট, ঠ, ড, ঢ। ক বর্গীয় ধ্বনি কোনগুলো? ক, খ, গ, ঘ। ত বর্গীয় ধ্বনি কোনগুলো? ত, থ, দ, ধ। তাহলে এই বর্গ কয়টা আছে? ক বর্গীয়, চ বর্গীয়, প বর্গীয়, ত বর্গীয়, প বর্গীয়, এরকম করে বর্গ আছে 5টা। বর্গগুলো মনে রাখবে। তাহলে বলেছে ট বর্গীয় ধ্বনির আগে, ট বর্গীয় কোনগুলো? ট, ঠ, ড, ঢ। এই ট বর্গীয় ধ্বনির আগে যুক্ত যে ব্যঞ্জন যে ন থাকে, সেই নটা সবসময় মূর্ধন্য হয়। যেমন ঘন্টা, ঘন্টা, ঘন্টা বানানে ঘন্টা, দেখো ঘ, এই যে দেখো মূর্ধন্য দিলাম, ঘন্টা। এখানে কিন্তু কোনোভাবেই মাত্রা দিবে না, মাত্রা দিলেই কিন্তু ভুলে যাবে। ঘন্টা। বন্টন মূর্ধন্য হবে। লুণ্ঠন মূর্ধন্য হবে। লুণ্ঠন বানানি অনেকে আমি দেখেছি খাতা দেখার সময় এখানে গিয়ে নর সাথে ঠ, ন, এখানে গিয়ে মাত্রা দিয়ে বসো, লুণ্ঠন। যখন মাত্রা দিবে তখনই কিন্তু বানানটা ভুল হয়ে যাবে। ওখানে ন হবে, দন্ত ন হবে না, মূর্ধন্য হবে। নিয়মটা কি বলেছে? ট বর্গীয়, ট বর্গীয় কোনটা? ট, ঠ, ড, ঢ। এর সাথে যুক্ত যে ন থাকবে সেই নটা সবসময় তৎসম শব্দে মূর্ধন্য ন হবে। আমার 1 নম্বর নিয়ম গেল। 2 নম্বর নিয়ম হচ্ছে রি, র, স এর পরে মূর্ধন্য বসবে। রি, ঋণ, ঋণের পর মূর্ধন্য হবে, ন মূর্ধন্য হবে। দেখো ঋণ, 2 নম্বর নিয়ম হচ্ছে রি, র, স এর পরে মূর্ধন্য বসবে। রি, ঋণ, ঋণের পর মূর্ধন্য হবে, ন মূর্ধন্য হবে। দেখো ঋণ, 3 নম্বর নিয়ম হচ্ছে রি, র, স এর পরে মূর্ধন্য হবে। ঋণ, 4 নম্বর নিয়ম হচ্ছে রি, র, স এর পরে মূর্ধন্য হবে, ন মূর্ধন্য হবে। দেখো ঋণ, 5 নম্বর নিয়ম হচ্ছে রি, র, স এর পরে মূর্ধন্য হবে, ন মূর্ধন্য হবে। দেখো ঋণ, 6 নম্বর নিয়ম হচ্ছে রি, র, স এর পরে মূর্ধন্য হবে, ন মূর্ধন্য হবে। দেখো ঋণ, 7 নম্বর নিয়ম হচ্ছে রি, র, স এর পরে মূর্ধন্য হবে, ন মূর্ধন্য হবে। দেখো ঋণ, 8 নম্বর নিয়ম হচ্ছে রি, র, স এর পরে মূর্ধন্য হবে, ন মূর্ধন্য হবে। দেখো ঋণ, 9 নম্বর নিয়ম হচ্ছে রি, র, স এর পরে মূর্ধন্য হবে, ন মূর্ধন্য হবে। দেখো ঋণ, 10 নম্বর নিয়ম হচ্ছে রি,
ঋণ, তৃণ, তাহলে রিকার, রিকারের পরেও মূর্ধন্য হবে, তৃণ মূর্ধন্য। তারপর পাষাণ, শান, শর পর মূর্ধন্য হবে, পাষাণ, দেখো পায়কেরা পা, শয়কেরা সা, মূর্ধন্য, এখানে মূর্ধন্য, পাষাণ, তাহলে শর পর মূর্ধন্য হবে। নিয়মটা হচ্ছে রি র স এর পরে মূর্ধন্য বসবে। ঋণ, তৃণ, পাষাণ, কৃষাণ সব ক্ষেত্রে মূর্ধন্য ন। এরপর নিয়মটা হচ্ছে দেখো একেবারে সহজ নিয়ম, প্র পরা নির, তিনটে উপসর্গ মনে রাখবে, প্র পরা নির, প্র পরা নির, এই উপসর্গগুলো, উপসর্গ কি, যে শব্দের আগে যে বর্ণ বা বর্ণ সমষ্টি বসে ওই শব্দের অর্থের পরিবর্তন বা সংকোচন করে থাকে, সেটাই হচ্ছে উপসর্গ। তাহলে বলেছি প্র পরা নির, এই উপসর্গের পর মূর্ধন্য হবে। যেমন দেখো পরিণত, পরিণত, এই যে প্র, ঠিক আছে। তারপর আছে নির্ণয়, নির্ণয়, নিট, নিহ যোগ নয়, নির্ণয়, তাহলে কি নির্ণয় উপসর্গ হয়েছে, এই কারণে এখানে মূর্ধন্য হবে। তাহলে পরিণত, নির্ণয়, ঠিক আছে। প্রণাম, পয়র নয়কার মূর্ধন্য আকার, এই যে প্রণাম, প্রণাম মানে মূর্ধন্য, কেন, কারণ এই যে প্র আছে, এগুলো মনে রাখবে। তাহলে কি নিয়মটা হচ্ছে প্র পরা নির, এই উপসর্গের পরে যে ন বসবে তৎসম শব্দে সেই নটা সবসময় মূর্ধন্য হবে। নিয়মটা আমি শেষ করলাম। 4 নম্বর নিয়ম, 4 নম্বর নিয়মটা হচ্ছে দেখো একেবারে আরেকটা সহজ নিয়ম, আয়ন শব্দের, আয়ন শব্দের পূর্বে রি র স, অর্থাৎ রি র স বা প বর্গীয় ধ্বনি, প বর্গীয় কোনটা, প ফ ব ভ, তাহলে এই প বর্গীয় ধ্বনি থাকলে আয়নের দন্ত ন মূর্ধন্য হয়ে যায়। যেমন দেখো নগর যোগ আয়ন, নগর আয়ন, নগর আয়ন বানের দেখো মূর্ধন্য। রাম যোগ আয়ন, রামের আয়ন, আয়ন মানে আগমন, রাম যোগ আয়ন, তাহলে কি রামায়ণ, তাহলে এই আয়নে মূর্ধন্য, মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। কারণ নিয়মটা কি বলেছে যে আয়ন শব্দের পূর্বে রি র স, রি র স বা প বর্গীয় ধ্বনি, প বর্গীয় প ফ ব ভ, ঠিক আছে। এইখানে দেখো এখানে রামায়ণ, তাহলে আয়ন আছে এবং এই যে অন্ত্যেষ্টিও আছে, এই কারণে কি মূর্ধন্য হয়ে গেছে, প বর্গীয় বর্ণ। এরপরে যে নিয়মটা আছে দেখো আরেকটা সহজ নিয়ম, একেবারে এটা তোমাদের এমনি পড়ো, কিছু কিছু শব্দের স্বভাবত, স্বভাবত মানে এমনি এমনি কি হয়, মূর্ধন্য হয়। যেমন দেখো বাণিজ্য বিভাগ, তাহলে বাণিজ্য বানান মূর্ধন্য হবে, দেখো বাণিজ্য মূর্ধন্য। বিপণী, এই ন এমনি এমনি মূর্ধন্য হয়েছে স্বভাবত, এর স্বভাবগত কারণে। পানি, এই পানি মানে কিন্তু হাত, আর তোমরা যে পানি খাও এটা ফার্সি শব্দ, ওই পানি মানে কিন্তু জল। আর এই যে আমি পানি লিখেছি, এই পানি মানে হচ্ছে হাত, এই পানি মূর্ধন্য হবে। লবণ, লবণ বানান সবসময় মূর্ধন্য হবে, লবণ। তাহলে নত্যবিধান, এই যে আমি 6টা নিয়ম লিখেছি, তোমরা পরীক্ষায় আসলে লিখবে 5টা নিয়ম আসবে, উদাহরণ সহ নত্যবিধানের 5টি নিয়ম লেখো। আমি 6টা দিয়েছি, যে কোনো 5টি নিয়ম তোমরা লিখবে। গেল, এবার আমি তোমাদের পড়াবো সত্যবিধান। স মানে কি, তৎসম শব্দে, তৎসম শব্দে দন্ত শয়ের স্থলে, তৎসম শব্দে দন্ত শয়ের স্থলে মূর্ধন্য স যেখানে ব্যবহৃত হবে, যে বিধিতে বা যে নিয়মে, সেটাই হবে সত্যবিধান। এখানে দেখো ট ঠ ধ্বনির সাথে যুক্ত বর্ণরূপে স বসে, অর্থাৎ এই ট ঠ এর সাথে যুক্ত বর্ণে যদি স থাকে সেই সটা হবে মূর্ধন্য স। যেমন দেখো কষ্ট, তাহলে কি স, এই টর সাথে কি স যুক্ত আছে, এই কারণে মূর্ধন্য স হয়েছে কষ্ট। ষষ্ঠ, ষষ্ঠ, এগুলো কি মূর্ধন্য স। তাহলে একটা নিয়ম আমরা শেষ করলাম। এরপর আছে রি র, এরপরে স হয়, রি, রিকার বা রি এবং র এরপরে সবসময় কি হবে, স হবে। যেমন দেখো বর্ষা, বর্ষা মূর্ধন্য স। ঋষি, রি আছে এরপর স আছে, তাহলে ঋষি মূর্ধন্য স। এরপরে দেখো 3 নম্বর নিয়ম, সহজ নিয়ম, ইকারান্ত, ইকারান্ত মানে ইকার, ইকারান্ত বা উকারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে মূর্ধন্য স হয়। যেমন অভিষেক, অভি, তাহলে ইকারান্ত আছে, অভিষেক, এই স এখানে কি হয়েছে ইকারান্ত, এই কারণে এটা পরে যে স আসছে এটা মূর্ধন্য স। অভিষেক। অনুষ্ঠান, অনু, তাহলে উকারান্ত আছে, হ্যাঁ, অনুষ্ঠান।
বিষম বি ইকার আছে, সুষমা উকার আছে। তাহলে বলেছে যে ইকারান্ত বা উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে সবসময় কি হয়, মূর্ধন্য স হয়। অভিষেক। এরপরে 4 নম্বর বলেছে স্বর অ বা স্বর আ ভিন্ন, অর্থাৎ এই দুইটা ছাড়া, স্বর অ আর স্বর আ ছাড়া অন্য স্বরধ্বনির পরে, অন্য যে কোনো অর্থাৎ রস্যিকার রস্যকার যাই হোক না কেন, অন্য স্বরধ্বনির পরে এবং ক ও র এর পরে, ক আর র দুটা বর্ণ, ক ও র এর পরে মূর্ধন্য স হয়। যেমন দেখো ভবিষ্যৎ, ভবি ইকার আছে, যদি অ বা স্বর আ থাকতো তাহলে কিন্তু স হতো না। যেহেতু আছে ভবি, রস্যিকার আছে, রস্যিকারের পরে যে স আসছে মূর্ধন্য স হয়ে গেছে। ভবিষ্যৎ, তুষার, রস্যকারের পর স আসছে কি, মূর্ধন্য স। নিয়মটা বলেছে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনির পর মূর্ধন্য স হবে। মুমূর্ষু, মুমূর্ষু বানানটা দেখো, ময়রস্যু, ময়রস্যু, ময় দুর্গু, তারপর কি রেপ, তারপর মূর্ধন্য স্বর নিচে রস্যু, মুমূর্ষু। ঔষধ, ঔ, ঔ এর পরের যে স আসছে ওটাও, নিয়মটা ছিল অ আ ভিন্ন অন্য স্বরধ্বনির পরে সবসময় মূর্ধন্য স বসবে। লাস্ট আরেকটা আছে ক খ প ফ, ক খ আর প ফ, এদের আগে ইহ বা উহ থাকলে সন্ধির ফলে বিসর্গের জায়গায় সবসময় মূর্ধন্য স হবে। যেমন দেখো আবিহ, স্বরে আ বয়রস্যি বিসর্গ, তাহলে আবিহ যোগ কার, আবিষ্কার, দুহ যোগ কর, দুষ্কর। তো বলেছে এই ক খ, ঠিক আছে, ক খ বা প ফ এদের আগে যদি ই ইহ অর্থাৎ এই যে আবিহ, তারপর আছে কি ক, আবিষ্কার, দেখো ক আছে, এই ইর পর ক আছে, তাহলে আবিষ্কার, দুহ যোগ কার, দুষ্কর, এগুলো কিন্তু সবসময় মূর্ধন্য স হবে। ঠিক আছে। এরপরে আছে একেবারে শেষ নিয়ম, এটা এমনিতেই তোমরা পারো, কতকগুলো শব্দের নিত্য স হয়, মূর্ধন্য স হবে। যেমন দেখো ভাষা, ভাষা বানানে আমরা এমনি আগে, অনেক আগে থেকে মূর্ধন্য স ব্যবহার করি। কতকগুলো শব্দের নিত্য স হয়, নিত্য মানে সর্বদা, সবসময় স হয়। যেমন ভাষা, মানুষ, মানুষ শব্দে আমরা সবসময় মূর্ধন্য বসাই। এরকম করে কতগুলো শব্দ আছে যেগুলো সবসময় এমনি কি হয়, মূর্ধন্য স ব্যবহৃত হয়। তো এই জন্য তোমাদের আজকে আমি যে বাংলা বানান পড়ালাম, কি পড়ালাম, প্রমিত বাংলা বানানের নিয়ম বা অতৎসম শব্দের বানানের নিয়ম, নক্ত বিধানের নিয়ম, সত্য বিধানের নিয়ম। বাংলা বানানের এই গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন, 3টি সমান কিন্তু 5টি হয়ে গেল, কারণ প্রথম যে প্রশ্নটা পড়িয়েছি ওটা 1-এর মধ্যে 3, অর্থাৎ একটা প্রশ্ন পড়িয়েছি 3টে প্রশ্নের উত্তর হয়ে গেছে। তাহলে ওখানে গেল মনে করো 3টা, এখানে একটা 4টা, এখানে একটা 5টা প্রশ্ন আমি পড়ালাম, প্রশ্নের উত্তর পড়ালাম 3টা, উত্তর দেওয়ার ক্ষমতা অর্জন করলে 5টা। তাহলে আমি 5টা বানানের নিয়ম আমি পড়ালাম। আশা করি বানানের যে প্রশ্ন, এর বাইরে থেকে কোনো বানানের প্রশ্ন আসবে না, বোর্ডেও না, কলেজেও না। অতএব এগুলো তোমরা বাসায় বসে আবার নোটস করবে, আবার ক্লাস বারবার পড়বে, পড়ে শুনবে, বুঝবে এবং সেটাকে প্রয়োগ করবে। শুধু জানলেই হবে না, মানতে হবে, শুধু মানলেই হবে না, সেটা আবার প্রয়োগ করতে হবে, লিখতে হবে। আমি মানি যে এই বানানটা এই হবে, কিন্তু আমি লিখলাম না, তাহলে কিন্তু হবে না। অতএব জানতে হবে, মানতে হবে, প্রয়োগ করতে হবে। যাই হোক, এই বিষয়টাই বলে আমি আজকে অনলাইন ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।